এক ২০ বছরের মেয়ে গ্রামের এক বৃদ্ধ লোকের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে বাজি ধরেছিল যে বাজির কথা শুনে পুরো গ্রাম থমকে গিয়েছিল। শুরুটা ছিল শুধু দম্ভ আর জেদ, কিন্তু মেয়েটি বুঝতেই পারেনি এই একটাই বাজি তার নিজের সর্বনাশের দরজা খুলে দেবে। আর যখন সব কিছু হাতের বাইরে চলে গেল, তার বাবা এক বৃদ্ধ কাঠুরে মেয়েটিকে তাড়াহুড়ো করে এমন এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, যে ছেলে বিয়ের আগেই মেয়েটির সব কিছু জেনে ফেলেছিল। তারপর সেই ছেলে মেয়েটির সাথে এমন একটা কাজ করেছিল যেটা শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। বিষয়টা গড়ায় গ্রাম পঞ্চায়েতে, আর পঞ্চায়েতের সামনে ঘটে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। চলুন জেনে নিই আমার প্রিয় বন্ধুরা। এই গল্পটা বহু পুরনো কালের। তখন হিন্দুস্থানের সংসারপুর নামের এক গ্রামে ইলিয়াস নামের এক কাঠুরে বাস করত। সে খুবই গরিব ছিল। তার ঘরে জিনিসপত্র বলতে ছিল একখানা কুড়াল, আর পশু পাখির মধ্যে ছিল একটা দুর্বল উট আর একটা গাধা। সে কোনো রকমে তার একমাত্র মেয়েকে নিয়ে নিজের বৃদ্ধ বয়সটা পার করছিল। একদিন কাঠুরে তার দুর্বল উটের পিঠে কাঠের বোঝা চাপিয়ে মেয়েকে বলল, মা, আমি শহরে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসব। যদি সব কাঠ বিক্রি করতে পারি তাহলে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসব। মেয়েটি বলল, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা, তবে একটু সাবধান থাকবেন, কারণ বাজারে অনেক ডাকাত লোক থাকে। কেউ ডাকাতি করে টাকা রোজগার করে, আবার কেউ ঠকে যায়। আপনি কাঠ বিক্রি করে তাড়াতাড়ি ফিরে আসবেন, আমি রান্না করে আপনার জন্য অপেক্ষা করব। ইলিয়াস বলল, ঠিক আছে মা, তোমার কথা আমি মনে রাখব। এরপর কাঠুরে তার উটের পিঠে কাঠ চাপিয়ে বাজারের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকতে লাগলো, কাঠ নিন, শুকনো কাঠ নিন। অনেকক্ষণ পরে এক ধনী লোকের চোখ পড়ল কাঠুরের দিকে। সেই ধনী লোকটি ছিল ভীষণ কৃপণ। সে ভাবল, এই গরিব পুরনো জামাকাপড় পরা বুড়োটাকে সহজেই ঠকানো যাবে, দেখতে তো এমনিতেই বোকা মনে হচ্ছে। এই ভেবে সে কাঠুরের কাছে গিয়ে বলল, এই কাঠওয়ালা, এই কাঠগুলো বিক্রি করবে? ইলিয়াস বলল, অবশ্যই বিক্রি করব সাহেব, কিন্তু আপনি দাম কত দেবেন? সেই ধনী লোক বলল, তুমিই বলো কত দাম নেবে। ইলিয়াস একটু লজ্জা পেয়ে বলল, 2 টাকা দিলেই হবে। ধনী লোক বলল, এই দাম তো বেশিই পড়ে। তারপর বলল, ঠিক আছে, তুমি যদি কথা দাও কাঠ যেমন আছে তেমন অবস্থাতেই দেবে, তাহলে 2 টাকাই দেব। ইলিয়াস বলল, ঠিক আছে সাহেব, কাঠ যেমন আছে তেমনভাবেই দিয়ে দেব, এতে আমার কোনো অসুবিধে নেই। ধনী লোক বলল, তাহলে এটা নাও 2 টাকা, আর তোমার এই রোগা উট নিয়ে আমার পেছনে চলো। ঠিক আছে সাহেব, ইলিয়াস বলল। 2 টাকা নিয়ে সে তার উট নিয়ে ধনীর পেছনে রওনা হলো। মনে মনে ভাবছিল, আজ তো ভালো রোজগার হলো। কিছুক্ষণ পর সে তার উটটি নিয়ে ধনীর বাড়ি পৌঁছল। ধনী লোক বলল, এইখানে কাঠগুলো নামিয়ে দাও, তারপর তুমি চলে যেতে পারো। যেমন আপনার আদেশ, ইলিয়াস বলল। সে উট থেকে কাঠ নামাতেই শুরু করতে ধনী গর্জন করে উঠল, এই বোকা কাঠুরে, দাঁড়াও, তুই কি করছিস? সাহেব, আমি তো কাঠ নামাচ্ছি, যেন উটটা নিয়ে চলে যেতে পারি। ধনী লোক বলল, তুই কি প্রতারক? তোর মনে নেই কি বলেছিলি কাঠ বিক্রির সময়? কাঠ যেমন আছে তেমন অবস্থাতেই দেবে, এই শর্ত তো তুই নিজেই বলেছিলি। ইলিয়াস হতভম্ব হয়ে গেল। সাহেব, আপনি কি বলছেন? আমি তো 2 টাকার বিনিময়ে সব কাঠ আপনাকে দিয়ে দিলাম, এখন কাঠ নামিয়ে আমার উট নিয়ে যাচ্ছি। ধনী লোক হেসে বলল, শুধু কাঠই নয়, তুমি 2 টাকার বদলে তোমার উটও বিক্রি করে ফেলেছ। তুই নিজেই তো বলেছিলি কাঠ যেমন আছে তেমনভাবেই দেবে, সেই শর্তে তো কাঠ উটের পিঠে ছিল, তাই উট সহ কাঠ বিক্রি হয়ে গেছে। ধনীর কথা শুনে ইলিয়াসের মাথা ঘুরে গেল। সাহেব, এটা আপনি কি বলছেন? আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে একমাত্র মেয়ে আছে, তার বিয়ে দেওয়ার কথা ভাবছি, আমি তো শেষ হয়ে যাব। ইলিয়াস কাঁদতে লাগলো, হাত জোর করে অনুরোধ করতে লাগলো, কিন্তু সেই ধনী লোক তার কোনো কথা শুনল না, বরং চারপাশের লোকজনকে ডেকে বলল, দেখো ভাইরা, এই কাঠুরের ধোঁকাবাজি,
আগে সোজা সোজা কাঠ বিক্রি করলো, এখন নিজেই কথা থেকে পিছিয়ে আসছে। এ কি দয়া পাওয়ার যোগ্য? লোকজন বলল, না না, একদম না। একজন বলল, সাহেব আমার কথা শুনুন, ওকে সরপঞ্চের কাছে নিয়ে চলুন। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। তখন ধনী লোক কাঠুরেকে সরপঞ্চের কাছে নিয়ে গেল। সরপঞ্চ ছিল ধনীর ঘনিষ্ঠ বন্ধু। সে সব শুনে ধনীর পক্ষেই রায় দিয়ে বলল, এই কাঠুরে পুরো টাকা পেয়ে গেছে এবং সে ক্রেতার শর্ত মেনে নিয়েছে, তাই দোষ তারই। এখন সেই উটের উপর ইলিয়াসের আর কোনো অধিকার নেই। ইলিয়াস মন খারাপ করে চিন্তা করতে করতে হাঁটছিল। আহারে, গরিবের জন্য এখানে কোথাও ন্যায় বিচার নেই। বেচারা ইলিয়াস নিজের কপালকে দোষ দিতে দিতেই চোখে জল নিয়ে বাড়ি ফিরে এলো। তখন কাঠুরের মেয়ে নূর বাবার চোখে জল দেখে জিজ্ঞেস করল, বাবা সব ঠিক আছে তো? কাঠুরে দীর্ঘশ্বাস ঠেলে বলল, কি বলবো মা, আমাদের কপালই খারাপ। এমনিতেই আমাদের কিছুই ছিল না, আজ তো সেই উটটাও চলে গেল। ইলিয়াস পুরো ঘটনাটা নূরকে খুলে বলল। সব শুনে নূর বাবাকে সাহস দিয়ে বলল, বাবা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমত পেতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে তার রহমত থেকে বঞ্চিত করেন না। রাতের খাবার খেয়ে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে উট হারানোর কষ্টে ইলিয়াস আর খাট থেকে উঠতেই পারল না। বাবার অবস্থা দেখে নূর বলল, আমার প্রিয় বাবা, আজ আপনার শরীর ভালো নেই, তাই আজ আমি কাঠ বিক্রি করতে যাচ্ছি, হয়তো ভালো দাম পেলে কিছু লাভ হবে। ইলিয়াস বলল, তুমি যা ঠিক মনে করো মা, যাও, আমি তোমার ফেরার অপেক্ষায় থাকব। নূর বুড়ো গাধার পিঠে কাঠের বোঝা চাপিয়ে শহরের দিকে রওনা দিল। সে ভাবতে লাগল, যদি সেই ধোঁকাবাজ প্রতারক শেঠটা আমার সামনে আসে, তবে আমি তাকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। শহরে পৌঁছে সে হাঁক দিল, কাঠ নিন, শুকনো কাঠ নিন, সস্তায় নিন। সেই শেঠ সেদিনের মতোই বাজারে কাউকে ঠকানোর উদ্দেশ্যে হাজির ছিল। সে নূরের দিকে তাকিয়ে ভাবল, আহা, আজ আবার একটা শিকার সামনে এসেছে। গতকাল একটা উট পেয়েছিলাম, আজ তো কাঠের সঙ্গে পুরো গাধাটাই পেয়ে যাব। এই ভেবে শেঠ নূরের কাছে গিয়ে বললে, এই মেয়ে, কাঠগুলো বিক্রি করবে? নূর বলল, হ্যাঁ হুজুর। শেঠ জিজ্ঞেস করল, দাম কত? নূর বলল, 4 টাকা হুজুর। শেঠ চালাকির ভান করে বলল, দাম তো একটু বেশি, কিছু কম করা যাবে না? নূর বলল, 4 টাকায় এ কাঠ আপনার ঠকামো হবে না হুজুর, সব কাঠ একেবারে শুকনো, রাজি থাকলে বলুন। শেঠ ভাবল, এই মেয়েটা তো বেশ চতুর মনে হচ্ছে, যাক, বেশি চালাকি করলে তার সব ঠিক করে দেব। সেই সময় নূর বলল, কি হলো সাহেব, ভাবছেন কেন? না হলে আমি অন্য কাউকে ডাকি। শেঠ বলল, ঠিক আছে, আমি 3 রুপিতে নিচ্ছি, তবে কাঠ যেভাবে আছে সেভাবেই নিতে হবে, তাতে কোনো আপত্তি নেই তো? শেঠের কথা শুনে নূর বুঝে গেল, আচ্ছা, এই তো সেই পুরনো ধোঁকাবাজ শেঠ, আজ ওর খবর আছে। সে মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। এরই মধ্যেই শেঠ বলল, এই মেয়ে, তাড়াতাড়ি বলো, আমার হাতে ফালতু সময় নেই। নূর বলল, ঠিক আছে হুজুর, আমি বিক্রি করব, কিন্তু আমারও একটা শর্ত আছে, আপনিও আমাকে টাকা দেবেন যেমন অবস্থায় টাকা থাকবে। নূরের কথা শুনে শেঠ একটু অবাক হয়ে গেল, কিন্তু তারপর হাসতে হাসতে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, এখন গাধাটা নিয়ে আমার পেছনে পেছনে চলো। নূর গাধা নিয়ে শেঠের পেছনে চলল। সে মনে মনে ভাবছিল, ধোঁকাবাজ একখান, নিজেকে খুব চালাক ভাবে, যখন সত্যিটা সামনে আসবে তখন কান্নায় রক্ত ঝরাবে। নূর শেঠের বাড়ি পৌঁছে জিজ্ঞেস করল, হুজুর, কাঠগুলো কোথায় রাখবো? শেঠ বলল, ওরে মূর্খ মেয়ে, তুমি কি ভুলে গেছো কোন শর্তে আমি কিনেছিলাম? থাক, আমি মনে করিয়ে দিচ্ছি। নূর আফসোসের সুরে বলল, শেঠজি, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, মাফ করবেন, আমি এখনই গাধাটা বেঁধে দিচ্ছি। নূর চুপচাপ গাধাটাকে এক খুঁটির সঙ্গে বেঁধে দিল। আপনার কাজ তো হয়ে গেল হুজুর, এবার আমাকে আমার দামটা দিন। শেঠ বলল, নিশ্চয়ই, এই নাও তোমার দামের টাকা। নূর তখন হঠাৎ বলল, থামুন হুজুর, আপনি এটা কি করছেন? আপনি তো বলেছিলেন কাঠ যেমন আছে তেমন অবস্থায় নেবেন, তাই গাধা সহ কাঠ আপনার হয়েছে। কিন্তু আপনি আমাকেও তো কথা দিয়েছিলেন যে টাকা যেমন অবস্থায় থাকবে তেমন অবস্থায় দেবেন। এখন যেহেতু টাকাগুলো আপনার এক হাতে আছে, তাই আপনার ওই হাতটাও আমার পাওনা। শর্ত আর চুক্তি অনুযায়ী আপনাকে এখন টাকার সঙ্গে সঙ্গে আপনার একটা হাতও আমাকে দিতে হবে। হ্যাঁ, আপনার এক হাত আমাকে দিন। নূরের কথা শুনে শেঠের মুখ শুকিয়ে গেল। সে ভয়ে বলল, তুমি কি বাজে বলছো মেয়ে? নূর বলল, আমি বাজে কথা বলছি না শেঠজি, আমি ন্যায় বিচার চাইছি। আপনি নিজেই শর্তে রাজি হয়েছিলেন,
তাই এখন টাকার সঙ্গে আপনার হাতও আমাকে দিতে হবে। শেঠ চিৎকার করে বলল, এই মেয়ের এত সাহস, বের হয়ে যা আমার বাড়ি থেকে। নূর ঠান্ডা গলায় বলল, এভাবে নয় শেঠজি, এবার আমি আমার প্রাপ্য না নিয়ে কিছুতেই যাব না। আর তারপর নূর জোরে জোরে কথা বলতে শুরু করল, তাই আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। সে বলল, ভাইয়েরা, বোনেরা, আমার কথা শুনুন, আমাকে এই ধোঁকাবাজ শেঠের কাছ থেকে ন্যায় বিচার পাইয়ে দিন। শেঠের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগল, হায় আল্লাহ, আজ তো বিপদে পড়ে গেলাম। শেঠ এবার নূরের কাছে কাকুতি মিনতি করে বলল, মা শোনো, আমার কথা একটু শোনো। নূর বলল, শেঠজি, এখন আমি একটাই শর্তে আপনার কথা শুনব, আপনি আগে আপনার এক হাত কেটে দিন। শেঠ বলল, মা, হাতের বদলে আমি তোমাকে তোমার উট ফেরত দেব, গাধা ফেরত দেব, কাঠ ফেরত দেব, এমনকি 4-4টে রূপার মুদ্রাও দেব। আল্লাহর দোহাই, মানুষ জড়ো করো না। কিন্তু নূর নিজের জেদের উপর অটল ছিল। সে বলল, না শেঠজি, আমি এসব কিছু চাই না, আমি আপনার সেই এক হাতই চাই। শেঠ ভাবতে লাগলো, আজ এই 2 টাকার মেয়ে আমার সর্বনাশ করে ছাড়বে। নূর আর শেঠের তর্ক শুনে আশেপাশের বহু মানুষ জড়ো হয়ে গেল। তখন নূর সবাইকে পুরো কাহিনী খুলে বলল এবং শেষে বলল, আপনারাই বলুন, শর্ত অনুযায়ী আমি কি টাকার সঙ্গে সঙ্গে তার একটা হাত পাবো না? মানুষজন একসঙ্গে বলে উঠল, অবশ্যই পাবে, হ্যাঁ হ্যাঁ পাবে। একজন বলল, শেঠজি, গতকাল আপনি এই একই শর্তে এক গরিব কাঠুরের উট নিয়ে নিয়েছিলেন, আজ আপনাকে আপনার হাত এই মেয়েটিকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, না হলে আমরা জোর করে আপনাকে সরপঞ্চের কাছে নিয়ে যাব। লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব। সরপঞ্চের নাম শুনেই শেঠের হাসি ফুটল। সে বলল, ঠিক আছে, আমি সরপঞ্চের কাছে যেতে রাজি, আমি নিশ্চিত উনি সত্য মিথ্যার বিচার ঠিকঠাক করবেন। সবাই তখন নূর আর শেঠকে নিয়ে সরাসরি সরপঞ্চের কাছে গেল। সরপঞ্চ ছিলেন শেঠের খুব কাছের বন্ধু, কিন্তু এই কথা কেউ জানত না। সরপঞ্চ পুরো ঘটনা শুনে দ্বিধায় পড়ে গেল। সে ভাবতে লাগল, যদি আমি আমার বন্ধুর পক্ষ নিই তাহলে সবাই আমাকে প্রতারক ভাববে, আর এই কথা যদি কাজীর কানে যায় তাহলে আমি শেষ। সরপঞ্চ এসব ভাবতেই নূর বলল, সরপঞ্চজি, আমার সঙ্গে দয়া করে ন্যায় করুন, আমাকে আমার প্রাপ্য দিন। সরপঞ্চ সব শুনে সিদ্ধান্তে এলো যে দোষ শেঠেলি এবং নূরের দাবি ন্যায্য। কিন্তু সে জিজ্ঞেস করল, মেয়ে, তুমি একজন মানুষের হাত নিয়ে কি করবে? যদি আমার কথা শোনো তাহলে এই শেঠ যেগুলো দিতে চায়, উট, গাধা, কাঠ আর 4টি রূপার মুদ্রা, তার সঙ্গে আরও একটি ঘোড়া নিয়ে নাও। নূর বলল, না সরপঞ্চজি, আমি কেবলমাত্র শর্ত অনুযায়ী তার এক হাতই চাই। সরপঞ্চ অনেক বোঝানোর পর নূর বলল, ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন তাহলে আমি 50টি ঘোড়ার বদলে আমার দাবি ফিরিয়ে নিতে রাজি। শেঠ তখন তাড়িঘড়ি করে বলে উঠল, না হুজুর, আমি এই দাবি মানতে পারবো না, এটা খুব বেশি দাম। নূর বলল, সরপঞ্চজি, যদি এই মূল্য তার এক হাতের থেকেও বেশি হয় তাহলে আমি এক হাতই চাই, কিন্তু দয়া করে দেরি করবেন না, তার এক হাত কেটে আমাকে দিন, বাড়িতে আমার বাবা অপেক্ষা করছেন। বেচারা সরপঞ্চ এবার তার বন্ধুকে বাঁচাতে কিছু করতে পারল না। এমন এক মুহূর্তে সে বাধ্য হয়ে বলল, শেঠ, দোষ তোমারই, শর্ত অনুযায়ী হয় তুমি তোমার এক হাত দাও, নইলে 50টি সোনার মোহর দিয়ে দাও, এটাই আমাদের রায়। সরপঞ্চের রায় শুনে শেঠের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কিন্তু করার কিছুই ছিল না। শেষে তাকে নূরের দাবি অনুযায়ী 50টি সোনার মোহর দিতেই হলো। শেঠ বলল, নাও চালাক মেয়ে, এই নাও তোমার 50টি সোনার মোহর, কিন্তু ভুলেও ভেবো না তুমি আমার চেয়ে চালাক। নূর হেসে বলল, শেঠজি, সত্যি কথা হলো আমি আপনাকে হারিয়ে দিয়েছি, যদি না মানেন তবে আবার পরীক্ষা করে দেখতে পারেন। নূরের কথা শুনে শেঠের মাথায় একটা বুদ্ধি এলো, এই মেয়ে নিজেই ফাঁদে পড়তে চাচ্ছে, এবার আমি একটা নতুন কৌশল নিয়ে ওর কাছ থেকে আমার 50টি সোনার মোহর আবার ফেরত আনব। কিছুক্ষণ ভেবে শেঠ বলল, এই বোকা মেয়ে, যদি তোর নিজের বুদ্ধির এতই গর্ব তাহলে চল এক শর্ত রাখি, আমরা দুজন সবাইকে সামনে রেখে একটা করে আজব গল্প বলবো, যার গল্পকে সবাই একেবারে মিথ্যে বলবে সেই জিতবে। আমি 500 সোনার মোহর বাজি রাখছি, আর তুই শুধু তোর ওই 50টা দিবি। নূর শেঠের প্রস্তাব শুনেই সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে শেঠজি, আমার জন্য ঠিক আছে। নূর বলল, তবে তোমাকে আরও 2টা শর্ত মানতে হবে। এক,
আমাদের দুজনের মধ্যে কেউ কাউকে মিথ্যুক বলবে না। 2, এখানে উপস্থিত যে কেউ যদি বলে যে কোনো একটি কাহিনী সত্যি, তাহলে সঙ্গে সঙ্গে অন্যজনকে হার মেনে নিতে হবে। এবার বলো, তুমি রাজি তো? নূর বলল, আমি এই 2 শর্তেও আপনার সঙ্গে বুদ্ধির লড়াইয়ে প্রস্তুত আছি। শেঠ আর নূরের এই প্রতিযোগিতার কথা শুনে সরপঞ্চ নিজের আনন্দ লুকিয়ে সঙ্গে সঙ্গে বললেন, আমি আর গ্রামের লোকজন তোমাদের এই লড়াইয়ের ন্যায় বিচার করব। এবার যার যার গল্প বলো। সরপঞ্চের ইঙ্গিত পেয়ে শেঠ খুশিতে 8খানা হয়ে গেল এবং সে নিজের গল্প বলা শুরু করল। একবার আমার বাড়িতে 2টো ভুট্টার দানা পড়েছিল। আমি সেগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই 2টি দানা থেকে বিশাল এক বন তৈরি হয়ে গেল। মাত্র 1 সপ্তাহের মধ্যে সেই ভুট্টার গাছগুলো এত বড় আর উঁচু হয়ে গেল যে পুরো এক জঙ্গল দাঁড়িয়ে গেল। ওই ভুট্টার জঙ্গলে যদি কেউ উট নিয়ে যেত বা কোনো পথিক ঢুকত, তাহলে সে বহুদিন ধরে ঘুরেই যেত, কোনো পথই খুঁজে পেত না, এত ঘন ছিল সেই বন। একবার এমনও হলো, আমার 10টা ছাগল ওই ভুট্টার বনে ঢুকে পড়ল আর ফেরত এলো না। আমি অনেক খুঁজেও তাদের খোঁজ পাইনি। পরে যখন ফসল কাটার সময় এলো, তখন আমার চাকররা সেই ভুট্টার গাছ কেটে ফেলল, তাও ছাগলগুলোর কোনো নামগন্ধ পাওয়া গেল না। শেষমেশ আমি ছাগলগুলোর চিন্তা বাদ দিয়ে সেই ভুট্টা পিষে কিছুটা আটা নিজের জন্য রেখে বাকিটা বাজারে বিক্রি করে দিলাম। ছাগলগুলোর দামে যা পেতাম তার দ্বিগুণ লাভ হয়ে গেল। একদিন আমি আমার বউকে বললাম, এই যে এতদিন ধরে তুমি আমাকে ভুট্টার রুটি খাওয়াওনি। সে বলল, এই নিয়ে আসছি। সে সঙ্গে সঙ্গে ভুট্টার রুটি আর সরিষার শাক নিয়ে এলো। আহা, কি মজা! কিন্তু আমি মাত্র 2টো লোকমা খাওয়াই হঠাৎ আমার মুখ দিয়ে ছাগলের ডাক বেরোতে লাগলো। আমি পুরো আতঙ্কে পড়ে গেলাম। আমার কিছু বুঝে ওঠার আগেই এক এক করে আমার মুখ দিয়ে 10টা ছাগল বেরিয়ে পড়তে লাগলো। আমরা অবাক হয়ে গেলাম, এ কি হচ্ছে? আরও অবাক ব্যাপার, এই ছাগলগুলোরই চেহারা ছিল সেই হারানো ছাগলগুলোর মতো। এই ছিল আমার গল্প। এখন আপনারা বলেন, আমার গল্প কেমন? সরপঞ্চ সঙ্গে সঙ্গেই বললেন, তোমার গল্পে আমার একটুও বিশ্বাস হচ্ছে না শেঠ, পুরোপুরি মিথ্যে গল্প এটা। গ্রামের সবাইও চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, একদম মিথ্যে গল্প, আমরা এমন কিছু কখনো শুনিনি, দেখিনি, এটা হওয়ার প্রশ্নই নেই। শেঠ মনে মনে খুব খুশি হয়ে ভাবল, ব্যাস, এবার কাজটা হয়ে গেল। নূর তো বলতেই বাধ্য, এটা সত্যি না বললে ওকে হেরে যেতে হবে। শেঠ মনে মনে খুশিতে ডুবছে, ঠিক তখনই নূর বলে উঠল, বাহ বাহ শেঠজি, সত্যি বলতে আপনার গল্পটা আমার কাছে একদম সত্যি মনে হয়েছে। আপনার মতো শেঠদের জীবনে এমন অলৌকিক ঘটনা তো সাধারণ বিষয়। শেঠ হাসি মুখে বলল, তাহলে আমি জিতে গেলাম, দাও আমার 50টি সোনার মোহর আর এখান থেকে সরে যাও। নূর বলল, না শেঠজি, তেমনটা হবে না, আগে আমার গল্পটা তো শুনুন, তারপর দেখা যাবে কে জিতেছে আর কে হেরেছে। সরপঞ্চ বললেন, ঠিক আছে, তাহলে এবার তুমিও তোমার গল্প শোনাও। নূর নিজের গল্প বলা শুরু করল। একবার আমি আমাদের গ্রামের মাঝখানে গমের একটি বীজ বুনেছিলাম। পরদিনই সেই জায়গা থেকে এমন একটা গাছ বেরোলো যা মেঘ ছুঁয়ে ফেলল, আর তার ছায়া পড়তে লাগলো পাহাড়ের ওপরও। সারা গ্রাম অবাক হয়ে তা দেখল। গম পাকলে আমি সেগুলো কেটে ঝাড়াই করে 10টি ঘোড়ায় বোঝাই করলাম। তারপর আমার ভাইকে বললাম, ভাইয়া, তুমি এগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। ভাই খুব খুশি হয়ে বলল, দারুণ হয়েছে বোন, আমি যাচ্ছি। আমার ভাই ঘোড়াগুলো নিয়ে শহরের দিকে রওনা দিল, কিন্তু একবার চলে গেলে আর 5 বছর পর্যন্ত তার কোনো খোঁজই পাওয়া গেল না। আমরা সবাই চিন্তায় অস্থির, না জানি ওর সঙ্গে কি হয়েছে। কাকে এখন ভাই বলে ডাকবো আমি, এই দুঃখে আমার মন ভারী হয়েছিল। কিন্তু সরপঞ্চজি, কয়েকদিন আগেই আমি উড়ো খবর পেলাম যে পথে এক ডাকাত ওকে মেরে লুট করে দিয়েছে। নূরের গল্প শুনে সরপঞ্চ সহ আশেপাশের সবাই হতবাক হয়ে গেল। নূর বলল, হ্যাঁ হুজুর, আমি সত্যি খুব দুর্ভাগা। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার ভাইকে খুঁজে পাওয়ার আর কোনো আশা নেই, কিন্তু কপাল ভালো ছিল, শেষমেশ আমি সেই খুনির খোঁজ পেয়ে গেছি। সরপঞ্চ এবং আশেপাশে দাঁড়ানো সবাই উত্তেজিত হয়ে বলে উঠল, কে সেই রাক্ষসে খুনি? নূর বলল, হুজুর, সেই ধূর্ত লোক আর কেউ নয়, এই শেঠ যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ওই আমার ভাইকে নিজের ভুট্টার জঙ্গলে খুন করেছে। এই কথা শুনেই সরপঞ্চ সহ সবাই চিৎকার করে উঠল,
না না, আমরা এটা কোনোভাবেই সত্যি বলে মানতে পারি না। সরপঞ্চ ভয় পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটার গল্প সম্পূর্ণ মিথ্যে, এটা সত্যি হতে পারে না। নূর বলল, সরপঞ্চ সাহেব, যদি আমার কথা মিথ্যে হয় তাহলে শেঠজিকেই জিজ্ঞেস করে দেখুন। নূরের কথা শুনে শেঠের চোখের সামনে অন্ধকার নেমে এলো। ওফ, আমি তো নিজেই নিজের খোঁড়া গর্তে পড়ে গেলাম। যদি আমি বলিও মিথ্যে বলছে তাহলে আমাকে 500 সোনার মোহর দিতে হবে, আর যদি বলি সত্যি বলছে তাহলে তো আরও বিপদ। এই মেয়ে তখন তার ভাইকে খুন করার ক্ষতিপূরণ চাইবে, ঘোড়ায় বোঝাই করা গম ফেরত চাইবে, এমনকি ফাঁসির দড়িও পড়তে পারে আমার গলায়। শেঠ মনে মনে নিজেকে দোষারোপ করে ভাবতে লাগল। তখন নূর বলে উঠল, কি ভাবছেন শেঠজি? দ্রুত বলুন, আমি মিথ্যে বলছি না সত্যি? নূরের গল্প ধীরে ধীরে সরপঞ্চেরও বোধগম্য হয়ে উঠল। তিনি ভাবলেন, এই মেয়েটা তো দারুণ বুদ্ধি করে আমার বন্ধুকে ফাঁসিয়ে দিল। এখন একে মিথ্যাবাদীও বলা যাবে না, কারণ এখানে অনেক লোক উপস্থিত। আমার পক্ষেও বন্ধুকে বাঁচানোর উপায় নেই। এই ভাবতে ভাবতেই শেঠ সরপঞ্চের দিকে কাতর চোখে তাকালো। কিন্তু সরপঞ্চ বললেন, আমার দিকে তাকিও না শেঠজি, এখন বলো, মেয়েটা সত্যি বলছে না মিথ্যে? বেচারা শেঠ আর নিজেকে সামলে রাখতে পারল না। সে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, রব করো, এই মেয়ের জীব যেন খসে পড়ে যায়। একদম মিথ্যে কথা বলছে, এক্কেবারে মিথ্যেবাদী। এই কথা শুনে নূর হেসে বলল, মানে আপনি তো এখন সরাসরি মেনে নিলেন আপনি আমার চেয়ে কম চতুর? তাহলে দিন, আমার 500 সোনার মোহর দিন। শেঠ নিঃশব্দে এক থলে ভর্তি 500 সোনার মোহর নূরের দিকে বাড়িয়ে দিল। তারপর শেঠ বলল, এই নাও তোমার 500 সোনার মোহর, আর এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমি তোমার গলা টিপে মেরে ফেলব, তারপর যাই হোক আমার সঙ্গে। নূর মুচকি হেসে বলল, আমি তো যাচ্ছিই শেঠজি, তবে আমার দুটো কথা মনে রাখবেন। 1, কখনো কোনো দুর্বল বা গরিব মানুষের উপর জুলুম করবেন না। 2, কাউকে তার বয়স কম মনে করে তার সঙ্গে বুদ্ধির খেলা খেলবেন না। এই ভুল একদিন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। বেচারা শেঠ নিজের কৃতকর্মে অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে আর কোনো পথ ছিল না। নূর জিতে নেওয়া সোনার মোহরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তার বাবা ইলিয়াস দরজার সামনে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে মেয়ের জন্য অপেক্ষা করছিল। মেয়েকে দেখে ইলিয়াস আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু গাধাকে না দেখে তার বুক কেঁপে উঠল। ওরে, গাধা তো সঙ্গে নেই, ওর সঙ্গেও কি আমার মতো কিছু ঘটে গেছে নাকি? এই ভেবে ইলিয়াসের বুক দুরুদুরু করতে লাগলো। কিন্তু নূর যখন সব ঘটনা খুলে বলল আর 550টি সোনার মোহর দেখালো, তখন ইলিয়াস আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বলল, আমার প্রিয় মেয়ে, আমি কখনো বুঝতে পারিনি তুই এতটা বুদ্ধিমতী হয়ে গেছিস। এরপর ইলিয়াস গ্রামে একটি বড় বাড়ি তৈরি করল, মেয়ের বিয়ে বড় ধুমধাম করে দিল, আর জামাইকেও নিজের বাড়িতেই রেখে দিল। 3 জনে মিলেই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।